অফিস থেকে বাড়িতে ফিরেছে হৈমন্তী। সারাদিন একটুও বিশ্রামের সুযোগ হয়নি। মেয়েটাকে বাড়িতে রেখে যেতে মন সাড়া দেয় না, তবুও কিছু করার নেই। ওকে সঙ্গে নিলে রোদ গরমে বাইরে বাইরে ঘোরাঘুরি করলে অসুস্থ হয়ে যাবে। তাছাড়া হঠাৎ এখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নিত বেশ ঝামেলা হচ্ছে। রাতে কাশি হচ্ছে। হৈমন্তী শুক্রবারে মেয়েকে নিয়ে ভালো একটা ডাক্তারের কাছে যাবে বলে ঠিক করেছে। ক্লান্ত হয়ে সোফায় গা এলিয়ে দিয়ে কাজের মেয়েকে ডাক দিয়ে বলল, রমেলা আপা, জান্নাতকে আনো, খাবার দিয়েছ ওকে? রমেলা ধীর পায়ে কাচুমাচু হয়ে ও সামনে এসে দাঁড়ালো। আমেনা বেগম মেয়ের গলা শুনে প্রস্তুতি নিচ্ছেন কড়া করে কিছু কথা শুনিয়ে দেওয়ার জন্য। কিছুক্ষণ আগে অরিনকে বাড়িতে দিয়ে অফিসে গেছে আরাফাত। চয়নিকা নিজের রুমে আছে। দুদিন মায়ের বাড়িতে ছিল, মন খারাপ ছিল, তবে এখন বেশ ভালো। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তবে নিজের ভাইয়ের ওপরে ওর খুব জন্ম নিয়েছে। রমেলাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে হৈমন্তী ব্রু কুঁচকে বলল, কথা বলছো না কেন? যাও, ওকে নিয়ে আসো, যাও। রমেলা ভয়ে ভয়ে বলল, আপা, আপনি যখন ওরে আমার কাছে রাইখা গেলেন তখনই আম্মা আমারে কইল ওনার লাইগা স্যুপ করে আনতে। আমি তাড়াতাড়ি করে চলে গিয়েছি। জান্নাত আম্মা ছুরি নিয়ে খেলা করতে গিয়ে হাত কেটে ফেলেছে। আম্মা কইছিলেন দেখব, কিন্তু দেখিনি। আমারে দোষ দিবেন না। হৈমন্তী ছটফট করে উঠল। মেয়ের হাত কেটে গেছে শুনেই বুকের মধ্যে ধপ করে উঠেছে। না জানি তার কতটা কষ্ট হয়েছে। ও দ্রুত উঠে ঘরের দিকে যেতে গেল, কিন্তু পা চলল না। রমেলা বলে উঠল, ছোট আম্মাই তো বাড়িতে নাই। হৈমন্তীর বুকের মধ্যে হাতুড়ি পিটাচ্ছে। বড় কোনো দুর্ঘটনা হয়েছে কিনা বুঝতে পারছে না। হাতটা বেশি কেটেছে নাকি যে হাসপাতালে নিয়ে গেছে? মনে মনে ভাবল আর কখনো ওকে চোখের অদেখা করবে না। কথাগুলো ভেবে দ্রুত কণ্ঠে বলল, হেয়ালি না করে সোজাসুজি বলো, জান্নাত কোথায়? ওর কিছু হলে কিন্তু খবর আছে, কাউকে ছাড়বো না আমি। আম্মা কিভাবে পারলো আমার মেয়ের হাতে ছুরি দিয়ে দূরে দাঁড়িয়ে থাকতে? পাষাণ হৃদয় তার, সে কি করে বুঝবে আমার কষ্ট? তাড়াতাড়ি বলো জান্নাত কোথায়? হৈমন্তী কেঁদে ফেলল। এটাই যে ওর বেঁচে থাকার একমাত্র অবলম্বন, যাকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চেয়েছে। হৈমন্তীর কান্না দেখে রমেলা ঘাবড়ে গেল। হঠাৎ পাশ থেকে আমেনা বেগম ঝংকার দিয়ে বলে উঠল, সে তার বাপের সঙ্গে আছে। কান্নাকাটি করে গঙ্গা যমুনা বানিয়ে দেওয়ার কিছু হয়নি। তোমাকে মেয়ে ভাবতে আমার লজ্জা লাগছে। পেটে থাকতেই যদি তোমাকে মেরে ফেলতাম, তাহলে এই দিনটা আমাকে দেখতে হতো না। তোমার জন্য ওই ছেলেটা আমাকে এতগুলো কথা শুনিয়ে দিয়ে গেল। কত বড় সাহস হলে সে আমাকে বলে আমি নাকি সংসার থেকে শুরু করে দেশ পর্যন্ত কাঁপিয়ে দিতে পারি, সেই ক্ষমতা আমার আছে। তার মেয়ের কিছু হলে আমার তিরিং বিরিং ঝগড়া করা বের করে দিবে হুমকি দিয়েছে। আরো কতগুলো আজে বাজে কথা বলে গিয়েছে। বড়দের সম্মান করতে জানে না বেহায়া ছেলে। আমেনা বেগম একদমে কথাগুলো বলে থামল। হৈমন্তী বুঝতে পারল না কথাগুলো কে বলেছে। ও জিজ্ঞাসু দৃষ্টিতে রমেলার দিকে তাকাতেই রমেলা প্রথম থেকে শেষ পর্যন্ত বলে দিল। হৈমন্তী স্বস্তি পেলে এটা ভেবে যে জান্নাত আবিরের কাছে আছে। আমেনা বেগমের কথাগুলো শুনে ওর খারাপ লাগছে না, বরং মজা লাগলো। আবির উত্তম মাধ্যম দিয়ে গেছে বেচারা, সেটা হজম করতে পারছে না বলে রাগে ফুঁসছে। হইচই দেখে চয়নিকা আর অরির নিচে নেমে এসেছে। ওরা শুনেছে কথাগুলো, তবে একটা বিষয় ওদের ভাবাচ্ছে, আবির কেন মেয়েটাকে নিজের মেয়ে বলছে। তাছাড়া মেয়েটা ওর কাছে কেমন শান্ত হয়ে থাকে। চয়নিকা সুযোগ পেয়ে বলল, হৈমি, তুমি জান্নাতকে বাড়িতে একা রেখে গিয়েছ, আমাকে বলবে না? তোমার সাহস দেখে হতবাক। দুদিন আগেও মেয়েটা বাইরে চলে গিয়েছিল, আবির নিয়ে গিয়ে বিকালে দিয়ে গেছে। আচ্ছা, আবিরের সঙ্গে তোমার কি যোগাযোগ আছে? হৈমন্তী ঢোক গিলে বলল,
যোগাযোগ নেই ভাবি। সেদিন দেখা হলো, আমাকে চিনতে পর্যন্ত পারলো না, তাহলে কিসের কি? চয়নিকা বিষয়টা চিন্তা করলো। আমেনা বেগম এখনো বকবক করছে। হৈমন্তী এবার ব্রুকুসকে বলল, আম্মা, তুমি আমাকে দেখতে পারো না ঠিক আছে, তাই বলে ছোট মেয়েটার ক্ষতি করতে চাইবেন? উনি না আসলে কি হতো বলো তো? আমার প্রশ্নের উত্তর পাইনি। ওই ছেলের সঙ্গে তোর কিসের সম্পর্ক? জান্নাতের বাপও, তাই না? ছি, আমি সত্যি অনুমান করেছি। ভেবেছিলাম ফরহাদের সঙ্গে সব মিটমাট করে তোর নিজের ঘরে ফিরিয়ে দিব। তার আগে তুই এসব করেছিস। হৈমন্তীর মেজাজ খারাপ হচ্ছে। কথা হচ্ছে আবিরকে নিয়ে, সেখানে ফরহাদকে টানাটানি করার কি দরকার? শয়তানের নাম নিয়ে ডাকাডাকি করে তাকে হাজির করার মানে হয়? হৈমন্তী দাঁতে দাঁত রেখে ফিসফিস করে বলল, এটা আমার আর মিস্টার আবিরের মেয়ে, শুনেছ? এখন তোমার যা মন চায় করো। হৈমন্তী গটগট করে হেঁটে চলে আসলো। অরিন ওর পেছনে পেছনে আসলো, ওর চোখে মুখে জিজ্ঞাসু চিহ্ন। তবে চয়নিকে একটুও শাশুড়ির কথাবার্তা বিশ্বাস করে না। ওর মতে এই ভদ্রমহিলা তিল থেকে তাল বানাতে ওস্তাদ। তাছাড়া বাচ্চাটা বেশ কিউট, যে কেউ পছন্দ করবে। মেয়েটার ওপরে আবিরের মায়া জন্মানোটা স্বাভাবিক বিষয়। ও আর মাথা ঘামালো না, রনিকে নিয়ে চলে গেল। আমেনা বেগম ফুলছে। ফরহাদ মাঝে মাঝে ওনাকে ফোন করে খোঁজখবর নেয়। কি সুন্দর করে আম্মা ডাকে, জান প্রাণ ঠান্ডা হয়ে যায়। আর এদিকে এই ছেলেটা ঠোঁট কাটা স্বভাবের, লজ্জা শরমের বালাই নেই। থমথমে মুখ নিয়ে বসে আছে হৈমন্তী। অরিন ওর পাশে বসে ফিসফিস করে বলল, ভাইয়া হয়তো তোমার মেয়ে বলে জান্নাতকে নিজের মেয়ে বলেছে। জানোই তো কেমন পাগলামি করে। প্লিজ কিছু মনে করো না। আম্মাকে কতগুলো বাজে কথা শুনিয়ে দিল। আম্মা খুব চটে গেছেন। হৈমন্তী রেগে থাকতে পারল না, শব্দ করে হেসে ফেলল। মনে মনে ভাবল, এসব আবিরের পক্ষেই সম্ভব। অরিন কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলো, তুমি রেগে নেই? রাখবো কেন? মিস্টার আবির আর যাই করুক, আমার ক্ষতি করবেন না। আমি ওনাকে বিশ্বাস করি। তাছাড়া রোহান ভাইয়ার বিষয়টা নিয়ে ওনার ওপরে রেগে থাকা যায় না। একটা মেয়েকে কিভাবে রক্ষা করলো ভাবো। অরিন হাঁপ ছেড়ে বাঁচল। শাশুড়ির সঙ্গে নিজের ভাই বেয়াদবি করেছে, বিষয়টা সবাই ভালো চোখে দেখবে না। শাশুড়ির সামনে যেতে ওর ভয় লাগে। দম আটকে আসার মতো অবস্থা। হৈমন্তীর ডাকে ওর ধ্যান ভাঙল। ওনাকে একটু ফোন দিয়ে বলবে মেয়েটাকে দিয়ে যেতে। অরিন প্রশ্ন না করে আবিরকে ফোন করলো। প্রথমবারের পরে ফোন রিসিভ হলো। অরিনের হ্যালো বলার আগে আবির দাঁত বের করে হেসে বলে উঠল, ওদিকের কি অবস্থা? সব ঠিক আছে? শাশুড়ি সাহেবা ভালো আছেন? অরিন কপট রাগ দেখিয়ে বলল, ভাইয়া তুমি দিন দিন বেহায়া হয়ে যাচ্ছ। লজ্জা শরমের বালাই নেই। তুমি একটা আবির শব্দ করে হেসে বলল, ভদ্রমহিলা আমাকে এসব বলেছে তাই না? ওনার সঙ্গে আমার বেশ জমবে। শ্বশুর বাড়িতে এবার দেখি ঘন ঘন আসতে হবে। অরিন ব্রুকুসকে বলল, এমন ভাব করছো মনে হচ্ছে এটা আমার না, তোমার শ্বশুর বাড়ি। শোনো, আমার শাশুড়ি তোর উপরে ভীষণ বিরক্ত। তুমি জান্নাত মাম্মাকে দিয়ে যাও, হৈমি অপেক্ষা করছে। ওকে বল মেয়েকে আজ পাচ্ছে না, দিন রাত কাজ করছে, কাজ করতেই বল। মেয়েকে নিয়ে ভাবতে হবে না। আর ফোন করবি না। সময় হলে আমি নিজে গিয়ে দিয়ে আসবো। আবির শেষের কথাগুলো বেশ কড়াভাবে বলে রেখে দিল। অরিন হতাশ চোখে হৈমন্তীর দিকে তাকিয়ে বলল, কি হবে? হৈমন্তী কিছু ভেবে নিয়ে বলল, কষ্ট করে আজকের রাতটা পার করে ফেলবো, চিন্তা করো না। ওনার কাছেই থাক না আজকের দিনটা। অরিন উত্তর করলো না, রুমে ফিরে আসলো। আরাফাত সারাদিন বাড়িতে আসেনি। অরিন বুঝে নিয়েছে লোকটা হয়তো ওকে এড়িয়ে চলছে, কিন্তু কেন? লজ্জা পাচ্ছে নাকি কাজের চাপে এমন করছে বুঝতে পারছে না। এতগুলো দিন পার হয়েছে, ওদের সম্পর্কে একটু এগোতে পারেনি। তবে সামান্য হলো বন্ধুত্বটা হয়েছে। লোকটাকে ভরসা করা যায়। সব সময় মুখ দেখে বুঝে ফেলে কোথাও কোনো সমস্যা হয়েছে। প্রিয়জন বুঝি এমনই হয়। গোসল করে রেডি হলো হৈমন্তী।
সন্ধ্যা 7টায় একটা মিটিং আছে। কয়েক ধাপে কাজকর্ম চলছে, সবাইকে একসঙ্গে মিটিংয়ে রাখা হয়েছে। দীর্ঘ প্রজেক্ট শেষ করতে অনেকটা সময় লাগবে। হৈমন্তী দীর্ঘশ্বাস ফেলে কালো রঙের ড্রেসের সঙ্গে মিলিয়ে একটা কালো হিজাব পরে নিল। বেরিয়ে যাওয়ার আগে আয়নায় ভালো করে একবার নিজেকে দেখে নিল। মেয়েটার জন্য খারাপ লাগছে। জীবনে প্রথমবার মেয়েটার মুখ না দেখে বাইরে যাচ্ছে। আগে তো সবসময় সঙ্গে রাখত, এখানে এসেই যত ঝামেলা। হৈমন্তী ঠিক করেছে আগামীকাল থেকে সঙ্গে নিয়ে কাজ করবে, যা হয় হবে। কথাগুলো ভাবতে ভাবতে ও বেরিয়ে গেল। রাজীব বসেছিল, ওকে বাইরে যেতে দেখে উঠে আসলো। হৈমন্তী মলিন হেসে বলল, এইটুকু রাস্তা আমি যেতে পারবো, তুমি চিন্তা করো না। বাড়িতে থাকো আর আম্মাকে সামলাও। আমার ওপরে সে ক্ষিপ্ত হয়ে আছে। আম্মা দিন দিন এমন হয়ে যাচ্ছে কেন আল্লাহ ভালো জানে। বয়স হচ্ছে, বুদ্ধি কমছে, সব সময় খিটখিটে মেজাজে থাকে। হৈমন্তী মলিন হাসলো। কি উত্তর দিবে নিজের মায়ের সম্পর্কে বুঝতে পারল না। মাকে নিয়ে খারাপ কথা বলতে বা শুনতে একটুও মন সাড়া দিচ্ছে না। উনি যেমন আছে থাক। হৈমন্তী কথা এড়িয়ে গিয়ে বাসা থেকে বের হলো। সন্ধ্যার নামাজ পড়ে বের হয়েছে। 7টায় মিটিংয়ের টাইম ঠিক হলেও 8টা বেজে যাবে ওর জানা আছে। হৈমন্তী বাড়ির গাড়িতে একটা রেস্টুরেন্টের সামনে এসে নামলো। ড্রাইভারকে বলে দিল চলে যেতে, যাওয়ার সময় অফিসের গাড়িতে করে পৌঁছে দিবে, নয়তো ফোন করে নিবে। হৈমন্তী গাড়ি বিদায় করে ভেতরে চলে গেল। মেয়েকে নিয়ে বাড়িতে ফেরেনি আবির। সেক্রেটারি জাবেদের হয়েছে যত ঝামেলা। হুকুম শুনতে শুনতে বেচারা ক্লান্ত। আবির মেয়েকে নিয়ে একটা আবাসিক হোটেলে উঠবে, সেই বন্দোবস্ত করতে হচ্ছে। যদিও এটা আবিরের চেনা জানা হোটেল, কখনো রাতে থাকা হয়নি, তবে অফিসের কাজের জন্য আসা লাগে। দূর থেকে যারা আসে তাদের থাকার জন্য এখানে রুম বুক করতে হয়। আবির মেয়েকে নিয়ে সেখানে উঠবে। বাড়িতে ফিরলে আরশি হয়তো মায়ের একগাদা প্রশ্নের মুখে পড়তে পারে। হৈমন্তী যদি রাজি থাকতো এসব করতেই হতো না। সামান্য অনিমার জন্য এত কিছু করলো, আর নিজের ভালোবাসার জন্য করতে পারতো না? পুরো পৃথিবীর বিপক্ষে গিয়ে মেয়ে আর বউয়ের পাশে থাকতো। আফসোস, লেডি হিটলার বুঝতে পারে না। কথাগুলো ভেবে আবিরের রাগ হচ্ছে। হৈমন্তীকে নিয়ে ও আর ভাববে না, তবুও কিভাবে জানে ওর ভাবনাতে মেয়েটা এসে উকি ঝুঁকি কেটে যায়। বেহুদ্দা মেয়ে একটা। জান্নাত বিছানার মাঝখানে বসে খেলছে। মেয়েটার দিকে তাকালে মনটা শীতল হয়ে যায়। আবিরের ধ্যান ভাঙল জাবেদের কণ্ঠ শুনে। স্যার, সব ঠিকঠাক করে ফেলেছি, আসুন। কেনাকাটা করতে বলেছিলাম সেসব সব রেডি, আপনি চলুন, রাত হচ্ছে স্যার। চলো। আবির মেয়েকে নিয়ে উঠে আসলো। হোটেল গিয়ে খেতে হবে। মেয়েকে নিয়ে সারা দিন প্রচুর ঘোরাঘুরি হয়েছে। অফিসের একটা মেয়েকে দিয়ে জান্নাতকে গোসল করিয়ে নিয়েছিল। মেয়েটা থমথমে মুখে আবিরের হুকুম মতো দুধ গরম করে এনেছে বারবার। আবির বুঝতে পারেনি এর মুখের এ অবস্থা কিভাবে হলো। অন্যদিন তো হাসি খুশি থাকে। আবির তেমন পাত্তা দিল না। মেয়েদের সাইকোলজি বেশ জটিল, সহজে বোধগম্য হয় না। আবির মেয়েকে নিয়ে আবাসিক হোটেলে গিয়ে উঠল। জাবেদ চলে আসতে চেয়েছিল, কিন্তু আবির ওকে ছাড়ল না। যদি কিছু দরকার হয় তখন ঝামেলা হবে। হোটেলে এসে আরেক ঝামেলা শুরু হলো। জান্নাত কিছুতেই রুমে থাকতে চাইছে না। বাইরে বেরিয়ে এসে দৌড়াদৌড়ি শুরু করলো। আবির আর জাবেদ মিলে ওকে বারবার সামলে নিচ্ছে। হোটেলের ম্যানেজার দাঁত বের করে হাসছে। আধা ঘন্টার মধ্যেই দুজনে ক্লান্ত হয়ে গেল, কিন্তু জান্নাতের কিছুই হলো না। না পেরে আবির মেয়েকে জোর করে বউকের সঙ্গে নিয়ে রুমে চলে গেল। আবির মনে মনে ভাবলো, মেয়েটা মায়ের মতোই হয়েছে। কখন কি মর্জি হয় বোঝা কষ্ট। বেশ কিছুক্ষণ মেয়েটা কান্নাকাটি করে বাবার বউকে মুখ লুকিয়ে ঘুমিয়ে গেল। আবির বেশ খুশি। রাতের মতো ঝামেলা শেষ, কিন্তু যদি মাঝরাতে ক্ষুধা পায়, রুমে যা ছিল সব শেষ। ও হন্তদন্ত হয়ে বাইরে গিয়ে খোঁজ নিয়ে দেখলো জাবেদ ঘুমিয়ে বিভোর। রাত 10টার বেশি বেজে গেছে। আবির ওকে আর না জাগিয়ে রুম লক করে
ম্যানেজারকে বলে বেরিয়ে আসলো। জুস, কিছু ফল আরও কিনতে হবে। বাচ্চা পালন করাও বেশ কষ্টের। মেয়েকে খালি পেটে রাখা ঠিক হবে না ভেবে পাশের একটা দোকানে ঢুকে পড়ল। রাস্তায় মানুষজন কম হয়ে গেছে, বেশি রাত হয়নি, তবু এমন নির্জন কেন বুঝতে পারল না। দোকানদারকে জিজ্ঞাসা করে নিল। বিরোধী দল রাস্তা অবরোধ করেছে, আন্দোলন চলছে, গাড়ি চলছে না। সারাদিন জান্নাতকে নিয়ে বিজি ছিল, তাই এসবের খোঁজ রাখেনি। আবির আর সময় নষ্ট করলো না, রাস্তায় নামলো। পায়ে হেঁটে বের হয়েছিল। মিটিং শেষ করে রাস্তায় নেমে হতবাক হলো হৈমন্তী। রাস্তায় একটা গাড়িও নেই। যারা ছিল তাদের বাসা আশেপাশে হওয়ার জন্য সকলে হেঁটে চলে গেল। একা পড়ে গেল শুধু হৈমন্তী। কারো থেকে সাহায্য নিতে কেমন বিবেকে বাচ্ছে। তাছাড়া বাড়ি থেকে আসার সময় ভুলে ফোন রেখে এসেছে। ভাবলো সামনে এগিয়ে গেলে কোনো গাড়ি নিশ্চয়ই পাবে। রাস্তা অবরোধ হয়েছে, কথাটা কিছুক্ষণ আগে শুনেছে। আসার সময় তেমন কিছুই চোখে পড়েনি। কথাগুলো আনমনে ভাবতে ভাবতে বেশ কিছু দূর চলে আসলো। ঠিক এমন সময় কয়েকজন ওর দিকে ছুটে আসলো। হৈমন্তী ভয় পেয়ে গেল। ও পাশে সরে আসলো। ভেবেছিল এরা হয়তো যারা আন্দোলন করছে ওদের দলের হবে, কিন্তু ছেলেগুলো ওকে অবাক করে দিয়ে দাঁড়িয়ে পড়ল আর চারদিক থেকে ওকে ঘিরে ধরল। হৈমন্তী চিৎকার দিতে ভুলে গেছে। একটা ছেলে অনবরত ফোনে কথা বলছে। মেয়েটাকে পেয়েছি, এখানে মেরে ফেলবো নাকি উঠিয়ে আনবো? এখানে মারলে ঝামেলা শেষ, কোথাও নিতে হবে না। ওপাশ থেকে কি বলছে শোনা যাচ্ছে না। হৈমন্তী ভয়ে কুকড়ে যাচ্ছে। মারিয়াম আন্টির কথা বারবার মনে পড়ছে। ভাবলো আজকে হয়তো জীবনের শেষ দিন। ছেলেগুলো ওর হাত ধরে টানতেই হৈমন্তী জোরে চিৎকার দিয়ে বসলো। সঙ্গে সঙ্গে ওর আওয়াজ থেমে গেল। ওর মুখটা বেঁধে ফেলা হলো। একটা ছেলে ধারালো চাকু বের করে ওর দিকে এগিয়ে আসতেই কয়েকজন উল্টো ছেলেগুলোর ওপরে আক্রমণ করে বসলো। হৈমন্তী হাঁপাতে হাঁপাতে বসে পড়ল। ঠিক তখনই কেউ একজন ওকে ধরে ফেলল। হৈমন্তী ঝাপসা চোখে লোকটাকে দেখতে পেল না। জ্ঞান হারালো। যখন জ্ঞান ফিরল, চোখ খুলে তাকাতে আবিরের মুখটা চোখের সামনে ভেসে উঠল। হৈমন্তী এক দৃষ্টিতে মেহুলের দিকে তাকিয়ে আছে। মেয়েটা আগের মতো নেই। হৈমি ওকে এভাবে ভেঙে পড়তে কখনো দেখেনি। কতগুলো বছর একসঙ্গে আছে। তাছাড়া আবিরের কথা ওকে কেন শোনানো হচ্ছে ও ঠিক বুঝতে পারল না। বিষয়টা বুঝতে ওর কয়েক সেকেন্ড লাগলো। হৈমি ব্রুকুসকে বলল, আপু তুমি ঠিক আছো? মেহুল চোখের পানি মুছে বলল, ঠিক আছি। তুমি আবিরের জীবন থেকে সরে যাও। তোমার জন্য আমি আবিরকে পাচ্ছি না। তুমি সরে গেলেও আমাকে গ্রহণ করবে। হৈমন্তী ওষ্ঠে হাসি ফুটিয়ে বলল, আমি কি মিস্টার আবিরের জীবনে ছিলাম নাকি আছি যে সরে যাব? তাছাড়া ওনার সাথে আমার কী বা সম্পর্ক যে তুমি এসব বলছো? শোনো হৈমন্তী, তুমি ন্যাকা সাজার চেষ্টা করবে না। আমি কি বলছি তুমি খুব ভালো করে জানো। দুদিন আগেও তোমরা একসঙ্গে আবাসিক হোটেলে রাত কাটিয়ে এসেছো। এসব এমনি এমনি না। একটা ছেলে একটা মেয়েকে এমনি এমনি হোটেলে নিয়ে যাবে না নিশ্চয়ই। মেহুল বেশ ঝাঁঝালো কণ্ঠে কথাগুলো বলল। হৈমন্তী হাসি থামিয়ে ব্রুকুসকে ফেলেছে। হোটেলের বিষয়টা ওরা তিনজন ছাড়া কেউ জানে না। আবিরের পক্ষে বলা সম্ভব না। জাবেদ যদি বলতো তবে বিয়ের কথাগুলো বলে দিত আগেই। আর থাকলো হৈমন্তী নিজে, ও তো প্রায় ভুলেই গিয়েছিল সেদিনের কথা। চিন্তা হচ্ছে এত গোপন বিষয় মেহুল কিভাবে জানতে পারে। ও সন্দেহের চোখে তাকিয়ে বলল, আবাসিক হোটেল মানে? আপু তোমার মাথা ঠিক আছে? মেহুল ঝংকার দিয়ে বলল, ভাজা মাছ উল্টে খেতে জানো না, এমন বিহেভ করবে না প্লিজ। একটা মেয়ে হয়ে একটা মেয়ের এমন ক্ষতি করো না। আমাদের অনেক বছরের সম্পর্ক, ওকে ছেড়ে থাকা সম্ভব না। হৈমন্তী কিছু একটা ভেবে বলল, মিস্টার আবিরকে আমি বুঝিয়ে বলবো, উনি নিশ্চয়ই তোমাকে বুঝবে। তাছাড়া উনি ভালো মানুষ। মেহুল চমকে উঠে বলল, না না, তুমি ওকে কিছুই বলবে না। শুধু ওর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দাও, এতেই হবে। জান্নাতকে ওর ধারে কাছেও যেতে দিবে না। বাচ্চাদের প্রতি ওর একটা দুর্বলতা আছে।
প্লিজ হৈমি, আমাকে দয়া করো। হৈমন্তী মলিন হাসল। মেহুল দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে যেতেই হৈমন্তী আবিরের নাম্বারে ডায়াল করলো। তৃতীয়বারের মাথায় ফোন রিসিভ হলো। হৈমন্তীকে চুপ থাকতে দেখে আবির প্রশ্ন করলো, ফোন করেছো কেন? বলেছিলাম না সামনে আসবে না। হৈমন্তী গম্ভীর কণ্ঠে উত্তর দিল, ভাজা মাছ উল্টে খেতে ফোন দিয়েছে। আপনার প্রেমিকা আপনার নামে উল্টাপাল্টা বকছে আমার কাছে। ওনাকে থামানো আপনার দায়িত্ব। দেখুন, এসব কিন্তু আমি সহ্য করব না। কি ভেবেছেন একবার আপনি বিরক্ত করবেন, আবার আপনার গার্লফ্রেন্ড বিরক্ত করবে? সমস্যা কি আপনাদের? হৈমন্তীর কথা শুনে আবির ব্রু কুঁচকে ফেলল। প্রেমিকা শব্দটা ওর হজম হলো না। সেই 9-10-এর প্রেম কি আবার ফিরে আসলো? সেটা তো সিরিয়াস ছিল না। মেয়েটার চেহারা পর্যন্ত মনে নেই। বন্ধুদের পাল্লায় পড়ে কয়েকদিন খুব উড়াউড়ি করেছিল, তারপর মেয়েটা নিজে ওকে ছ্যাঁকা দিয়ে চলে গেল। সেই দুঃখে কদিন সিগারেট খেয়ে কাটিয়ে দিয়েছিল, আবারও সেই প্যারা। আবির নিজেকে সামলে নিয়ে বলল, কোন গার্লফ্রেন্ড? কিসের গার্লফ্রেন্ড? মজা করছে আমার সঙ্গে? মজা করার মতো সময় বা ইচ্ছা কোনোটাই আমার নেই। আপনার গার্লফ্রেন্ড মেহুল আমার পেছনে গোয়েন্দা ঠিক করেছে। আবাসিক হোটেলে আমাকে নিয়ে রাত কাটিয়েছেন, সেটা অবধি জানে। খুব রিকোয়েস্ট করেছে আপনাকে ছেড়ে দিতে। ধরেছ কবে যে ছেড়ে দিতে বলেছে? যাই হোক, বিজি আছি। আবির রেখে দিতে চাইল, কিন্তু হৈমন্তী চিৎকার দিয়ে বলল, থামুন থামুন, আর একটা কথা ছিল। মেহুলকে বলবেন না, আমি আপনাকে বলে দিয়েছি। মেবি কেউ ওকে চাপাচাপি করেছে এসব বলতে। আপনি ওর উপরে নজর রাখেন, কিছু একটা হয়েছে। আবির কপট রাগ দেখিয়ে বলল, আমার গার্লফ্রেন্ড আমি বুঝবো, তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। দূরে থাকা আমার থেকে, মঙ্গল হবে। আবির কথা শেষ করে ফোন রেখে দিল। হৈমন্তীর রাগ হচ্ছে। লোকটা ওকে ইগনোর করছে, কিন্তু কেন? এলোমেলো লাগছে, মেজাজ খারাপ হচ্ছে। মেহুলের বলা একটা কথা ওর বিশ্বাস হয়নি। কেন হবে? লোকটাকে ও বহু দিন ধরে চিনে। ভালোবাসার জন্য এমন বেপরোয়া কাউকে হতে দেখেনি। তাকে অবিশ্বাস করা বোকামি ছাড়া কিছুই না। হৈমন্তী ওর কাছে ধরা দেয়নি। ছেলেটা খারাপ এই জন্য না, বরং নিজের ত্রুটির জন্য। কাউকে সুখী করতে হলে আগে নিজে তার উপযুক্ত হতে হয়। হৈমন্তী তো ভাঙাচোরা মনের একজন মানুষ ছিল। নিজেকে দেখলেই নিজের ঘৃণা হতো। সেই সময় কিভাবে পারত আবিরকে কাছে টেনে নিতে? আবির ভালো ছেলে, ওর জন্য ভালো মেয়ে পাওয়া কঠিন কিছু না। হৈমন্তীর ধ্যান ভাঙল ফোনের শব্দ শুনে। ও তাড়াতাড়ি ফোন রিসিভ করলো। চয়নিকা ফোন করেছে, হৈমন্তীকে বাড়িতে যেতে বলছে। জান্নাত কান্নাকাটি করছে। হৈমন্তী টাইম দেখে নিল, দুপুর হয়ে গেছে। কাজ শেষ, বাড়িতে যে অসুবিধা হবে না। হৈমন্তী হন্তদন্ত হয়ে ছুটল বাড়ির পথে। হৈমন্তী ওর বোন মাধবীর সামনে বসে আছে। বহু দিন পর সামনে থেকে দেখা। মেয়েটার চেহারা কেমন ফ্যাকাশে হয়ে আছে। অফিস থেকে বাড়িতে ফিরে নিজের বোনকে দেখে চমকে যায় হৈমন্তী। হৈমন্তীকে দেখে মাধবী খুব কান্নাকাটি করছে। নিজের বোনের কঠিন সময়ে তার পাশে থাকতে না পারার কষ্ট মেয়েটাকে তিলে তিলে যন্ত্রণা দিয়েছে। ইচ্ছা করলেও পারেনি বোনকে দেখতে আসতে। স্বামী সংসার নিয়ে ওর ভরা সংসার। ওর স্বামী ইমতিয়াজ বউকে কাছছাড়া করে না, সব সময় নিজের কাছাকাছি রাখে। পুলিশ মানুষ, বাইরে যেমন বাড়ির ভেতরেও তেমন করা। মাধবী স্বামীর কথার বাইরে একটা কথাও বলতে পারে না, চুপচাপ সহ্য করে। এক বোন ডিভোর্সি, সেই দুঃখে মায়ের অবস্থা খারাপ। তারপর যদি ও নিজে এমন করে, তাহলে সমাজে মুখ দেখানো যাবে না। শত কষ্ট হলো স্বামীর মন জুগিয়ে চলার চেষ্টা করে। এবছরও আশা হতো না, শুধু ছেলেটা মেডিকেলের ভর্তি হবে, বেশ কিছু টাকার দরকার। ইমতিয়াজ বলে দিয়েছে, তোমার বাপ ভাই তো মেয়ে বিয়ে দিয়ে খালাস, শুধু খোঁজ নিলে দায়িত্ব পালন হয় না। এবার গিয়ে বলো ছেলের জন্য কিছু দিতে। আমি তো আছি আর থাকবো, যদি না দিয়েছে পরে দেখব। শুধু এক বোনকে দেখলেই হবে নাকি? মাধবী লজ্জায় মাটির সঙ্গে মিশে যাচ্ছে। ভাইয়ের কাছে টাকা চাইতে বিবেকে বাজছে।
কি করবে বুঝতে পারছে না। খালি হাতে ফিরে গেলে লোকটা উঠতে বসতে ওকে খোঁচা দিবে। কথার খোঁচা সহ্য করা বেশ কঠিন। গায়ের ব্যথা বেশি দিন থাকে না, কিন্তু মনের আঘাত কখনো যায় না। হৈমন্তী বোনকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। বোন ওর থেকে বেশ বড়, আরাফাতের বড়। বোন আসার খুশিতে ভাইয়েরা পাগল হয়ে গেছে। আরাফাত অফিসে যায়নি, অরিনকে নিয়ে বাড়িতে ফিরছে। রাজীব বাজার করতে গেছে। চয়নিকা রান্নাঘরে ঢুকেছে। আমেনা বেগম হৈমন্তীকে শুনিয়ে শুনিয়ে মেয়ের সঙ্গে খোশ মেজাজে গল্প করছে। হৈমন্তী শুধু বোনকে দেখছে। মেয়েটা হাসছে, কিন্তু চোখ মুখ কেমন শুকনো, তাই কৌশলে ডেকে নিয়েছে। হৈমন্তী বোনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। মাধবী ওষ্ঠে হাসি ফুটিয়ে বলল, কি দেখছো? হৈমন্তীর সোজাসাপটা প্রশ্ন। তুমি ভালো আছো আপা? দুলাভাই তোমাকে আসতে দিল? কি হয়েছে বলবে? মাধবী বোনের কথায় চমকে উঠে নিজেকে সামলে নিয়ে বলল, কিছু হয়নি, আমি ভালো আছি হৈমি। শুধু তোমার জন্য খারাপ লাগছে। মেয়েদের জীবনটাই এমন হৈমি, সবকিছু সহ্য করার ক্ষমতা নিয়ে জন্মাতে হয়। খারাপ লাগা বলতে কিছু থাকতে নেই। হৈমন্তী ব্রুকুসকে বলল, দুলাভাই তোমাকে এমনি এমনি পাঠিয়েছে, বিশ্বাস হচ্ছে না। এত বিপদ গেল, তোমাকে দেখিনি। আজকে হঠাৎ আসাটা আমাকে ভাবাচ্ছে। তাছাড়া দুদিন আগেও ভাইয়া দুলাভাইকে বলেছিল, তখন উনি রাজি ছিলেন না। হঠাৎ একদিনে কি হলো? আপা তোমাকে দেখে আমার ঠিক লাগছে না। বলে দাও, আমি না তোমার বোন? মাধবী কষ্টটা চেপে রাখতে পারল না। হু হু করে বোনকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। হৈমন্তী বোনের মাথা হাত রেখে বলল, কেঁদো না আপা, তোমাকে কাঁদতে দেখলে আমার কষ্ট হয়। তুমি তো এমন ছিলে না আপা, তোমার হাসি দেখলে চির দুঃখীরও হাসতে ইচ্ছা হতো। মাধবী নিজেকে সামলে নিয়ে চোখের পানি মুছে সবটা হৈমন্তীকে খুলে বলল, লোকটার সঙ্গে সংসার করাটা কেমন দিন দিন অসহ্য হয়ে উঠছে। খিটখিটে স্বভাবের, বউ ছেলে মেয়েকে চোখে চোখে রাখে, সন্দেহ করে। পুলিশ বলে কি সবাইকে সে চোর মনে করবে? এটা কেমন কথা? হৈমন্তী বোনের হাত ধরে বলল, চিন্তা করো না, টাকার ব্যবস্থা আমি করে ফেলবো। আমার কাছে এতগুলো টাকা আছে, সেগুলো তো পড়েই আছে। আমি কাজকর্ম করছি, এই দিয়ে মা মেয়ে চলে যাবে। তুমি সামান্য একটা ব্যাপার নিয়ে কষ্ট পাচ্ছ। মাধবী বোনের দিকে তাকিয়ে আছে। বোনটা ছোট থেকেই খুব নরম মনের ছিল, আর ও ছিল চঞ্চল। কিন্তু সব এখন বদলে গেছে। সত্যি মেয়েদের স্বাবলম্বী হওয়াটা খুব জরুরি। হৈমন্তী বোনকে বুঝিয়ে বাইরে আসলো। রাজীব বাজার থেকে ফিরেছে। হৈমন্তী ভাইয়ের সঙ্গে বিষয়টা নিয়ে আলোচনা করলো। রাজীব একাই টাকাটা দিতে রাজি হলো, কিন্তু হৈমন্তী রাজি না। আরাফাতকেও বলা হয়েছে। শেষমেশ 4 ভাই বোনে মিলে বোনকে টাকা দেবে বলে ঠিক করলো। আমেনা বেগম এসবের কিছুই জানে না। উনি বেশ ফুরফুরে মেজাজে আছেন। বড় মেয়েকে উনি অনেক ভালোবাসেন। বিয়ের পরে মেয়েটাকে তেমন কাছে পাননি, তবে মেয়ে সুখে আছে, এতে উনি খুশি। আমেনা বেগম থালা ভর্তি ফল নিয়ে মেয়ের পাশে গিয়ে বসলেন। মাধবী জান্নাতকে নিয়ে বসেছিল। পুতুলের মতো মেয়েটা, দেখলেই আদর করতে মন চায়। আমেনা বেগম মেয়ের কোলে জান্নাতকে দেখে মুখটা কুঁচকে ফেলে বললেন, ওকে নিয়ে বসে থাকলে চলবে? খেয়ে নাও কিছু। তোমাকে দেখলে আমার চোখ দুটো ভরে ওঠে। কতটা সুখে আছো, স্বামী সংসার নিয়ে। তুমি আমার অহংকার। বোনকে দেখিয়ে দাও সংসার কাকে বলে। মাধবী কিছুক্ষণ মায়ের দিকে তাকিয়ে মলিন মুখে উত্তর দিল, যেই বয়সে আমার বাবার বাড়িতে হেসে খেলে বেড়ানোর কথা, সেই বয়সে দাঁতে দাঁত চেপে স্বামী সংসার করেছে। তিল তিল করে নিজের রক্ত মাংস পানি করে ছেলে মেয়েকে মানুষ করেছি। বিনিময়ে হাসতে ভুলে গেছি। শত রাত চোখের পানিতে বালিশ ভিজিয়েছি। এটাকে যদি তুমি সুখে থাকা বলো, তাহলে আমি খুব সুখী আম্মা। আমার বাল্যকালটা তুমি নষ্ট করেছ। তোমাকে আমি কখনো ক্ষমা করতে পারবো না আম্মা। যদি হৈমন্তীর মতো চলে আসতে পারতাম, তবে হয়তো এই যন্ত্রণা থেকে মুক্তি পেতাম। মৃত্যু ছাড়া আমার তো সে পথ খোলা নেই। ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে হজম করতে হচ্ছে। ভালো আছি আম্মা, খুব ভালো আছি। তুমি সে আনন্দে নাচতে পারো। মাধবী মুখটা কঠিন করে ধীর কণ্ঠে কথাগুলো বলে উঠে আসলো। আমেনা বেগমের চোখে মুখে বিস্ময়। বুকের মতো হু হু করে উঠল।
এতদিনের বিশ্বাস এক নিমিষেই শেষ। এতদিন ভাবতো মেয়েটা বুঝি খুব সুখে আছে। ক্লাস 9 পাস করার আগে উনি মেয়েকে ভালো পাত্র দেখে বিয়ে দিয়েছিলেন। ছেলের বয়স একটু বেশি ছিল। ভেবেছিলেন মেয়েকে বুঝিয়ে শুনিয়ে মানিয়ে চলবে। বড় ঘর ছেলের, সরকারি চাকরি, আর কি চাই? টাকা থাকলে সুখ এমনি চলে আসে। আসলে কি অর্থ সম্পদই সকল সুখের মূল? 2 দিন পরে হৈমন্তীর বোন চলে গেল। টাকার পরিমাণ নেহাত কম ছিল না, ইনিয়ে বিনিয়ে 20 লক্ষ টাকা। 4 ভাই বোনেরা মিলেমিশে টাকাগুলো দিয়েছে, তবে কারো তেমন সমস্যা হয়নি। হৈমন্তী যা রোজগার করে সেসব খরচ হয় না। এতগুলো ভাই থাকতে এইটুকু একটা বোনের খরচ চালানো বিষয় না। রাজীব একাই পারে, তবুও সবাই মিলেমিশে সংসারের দায়িত্ব পালন করে। 2 দিন ধরে আবির প্রচুর ব্যস্ত সময় পার করছে। পুলিশ তোড়জোড় তদন্ত করছে খুনিকে ধরার জন্য। আবির আরশিকে চোখে চোখে রেখেছে, কিন্তু তেমন কিছুই চোখে পড়েনি। তাছাড়া ওর কল লিস্ট চেক করেছে, সেখানেও কিছু নেই। সেদিন বাড়িতে কেউ আসেনি, এমনকি কেউ যায়নি। বিষয়টা জটিল। আবির প্রচণ্ড টেনশন করছে, কোথা থেকে শুরু করবে বুঝতে পারছে না। ফোন বের করে বারবার জানাতে ছবিটা দেখছে। সেক্রেটারি জাবেদ ওর সামনে আধা ঘন্টা ধরে চুপচাপ বসে আছে। আবির ফোন সামনে নিয়ে গম্ভীর কণ্ঠে বলল, জাবেদ, তোমার কি মনে হয় আমার চরিত্র ভীষণ খারাপ? লুচ্চা কিসিমের ছেলে আমি? জাবেদ দাঁত দিয়ে জিভ কামড়ে কানে হাত দিয়ে বলল, ছি ছি, কি বলেন স্যার? আপনার চরিত্র ফুলের মতোই পবিত্র। আবির সন্তুষ্ট হতে পারল না। অফিসের বস বলে কি তাকে খুশি করতে মিথ্যা বলতে হবে নাকি? যা সত্যি তাই বলতে হবে। আবির গম্ভীর কণ্ঠে বলল, পাম দিতে বলছি না জাবেদ, আমি সত্যিটা জানতে চাই। যার জন্য পাগলামি করলাম তাকে পেলাম না, অথচ যাকে আমি কখনো কল্পনাতেও ধরিনি সে বলছে আমি তাকে ঠকিয়েছি। পাগল হয়ে যাচ্ছে। জাবেদ কিছুই বুঝতে পারল না। কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলো, ম্যাডাম কিছু বলেছে আপনাকে? অবিশ্বাস করেছেন উনি? জাবেদ, তোমার ম্যাডামের কথা আমি ভাবছি না। শুধু ভাবছি আমার নামে শুধু শুধু একজন মিথ্যা কেন বলবে? কারণ আছে নিশ্চয়ই। তুমি কারণ খুঁজে বের করো। যাও, লোক লাগাও, আজকের মধ্যে আমি ওকে চাই। জাবেদ বিস্তারিত জেনে উঠে আসলো। আবির মেহুলের ফোনে কল দিতে গিয়েও থেমে গেল। রুচিতে বাজছে, মেয়েটা মিথ্যাচার করেছে, ওকে ক্ষমা করা যায় না। বাবা নেই, চারদিক থেকে বিপদ ওকে ঝাপটে ধরেছে, অসহায় লাগছে। অফিস থেকে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেছে হৈমন্তীর। মেহুলের সঙ্গে আবিরের বিষয়ে আর কোনো কথাবার্তা হয়নি। হৈমন্তী দ্রুত ব্যাগ নিয়ে গাড়িতে গিয়ে বসলো, কিন্তু ড্রাইভার নেই। হৈমন্তী ড্রাইভারকে ফোন দিল, বন্ধ বলছে। ভাবলো বেরিয়ে আসবে, কিন্তু হলো না। হঠাৎ একজন লোক গাড়ির দরজা খুলে ভেতরে গিয়ে বসে পড়ল। হৈমন্তী প্রশ্ন করার আগে সামনে থেকে ওর দিকে কিছু একটা ছুঁড়ে দেওয়া হলো। মিষ্টি পারফিউমের গন্ধ। হৈমন্তীর নাকে গন্ধটা প্রবেশ করার সঙ্গে সঙ্গে ও অচেতন হয়ে ঢলে পড়ল। বাধাহীনভাবে গাড়িটা চলছে। একজন পরম তৃপ্তিতে হৈমন্তীর মুখের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে কত কাল পরে দেখা, এই দেখার শেষ হবে না। হৃদয়ে রন্ধ্রে রন্ধ্রে সুপ্ত অনুভূতি শিরশির করছে। এত মায়া এই মুখে আগে কেন উপলব্ধি হয়নি? আফসোস হচ্ছে। জীবন কত বিচিত্র। যাকে একদিন অনাদর করে বাতিলের খাতায় আবদ্ধ করা হয়, সময়ের ব্যবধানে পরে সেই খাতায় আবার চিরুনি অভিযান করে খোঁজা হয়। সব কিছু শুধু সময়ের ব্যবধান নাকি প্রয়োজন? ভালোবাসার আরেক নাম হয়তো প্রয়োজন। হৈমিকে লোকটার এখন বড্ড বেশি প্রয়োজন। লোকটা নিজের শক্ত হাতের আঙুল দিয়ে হৈমির কপালে থাকা হিজাবটার কিছু অংশ মুখ থেকে সরিয়ে দিল। চুলগুলো হিজাবের ভেতরে থেকে উকিঝুঁকি কাটছে। শীতল বাতাসে প্রাণ ঠান্ডা হবার জোগাড়। জ্ঞান ফিরে হৈমন্তী নিজেকে একটা বন্ধ রুমে আবিষ্কার করলো। রুমে মিডিয়াম তাপমাত্রা এসি চলছে। শীত শীত করছে। দরজা জানালা সব বন্ধ। হৈমন্তীর শরীর বেশ দুর্বল। ক্লান্তিতে চোখ বন্ধ হয়ে আসছে। গায়ে অফিসের পোশাক, হিজাব ছিল মাথায়, সেটাও ঠিকঠাক আছে।
হৈমন্তী মাথা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে, কোথায় আছে ঠিক বুঝতে পারছে না। ও কয়েকবার ঢোক গিলে উঠে বসলো। আসবাবপত্র দিয়ে পরিপাটি করে সাজানো রুমটা। রুমের মালিক বেশ শৌখিন, দেখেই বোঝা যাচ্ছে। হৈমন্তী ধীরে ধীরে উঠে বসলো। সবটা মনে হতে ওর কয়েক সেকেন্ড লাগলো। সেই সঙ্গে ভয় ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। হৈমন্তী দৌড়ে গিয়ে দরজা ধাক্কা দিতে শুরু করলো, কিন্তু কিছুতেই দরজা খুলল না। হৈমন্তী জানালা খোলার চেষ্টা করলো, সেটাও বন্ধ। রুমের মধ্যে ওর আওয়াজ প্রতিধ্বনি করে ফিরে আসছে। হৈমন্তী চিৎকার চেঁচামেচি করতে করতে দরজা ধরে ফ্লোরে বসে পড়ল। মেয়েটার কথা খুব মনে পড়ছে। কিভাবে এখানে থেকে বের হবে বুঝতে পারছে না। হঠাৎ খুট করে আওয়াজ করে দরজা খুলে গেল। হৈমন্তী অবাক চোখে দরজার দিকে তাকিয়ে আছে। একটা মুখ ওর চোখের সামনে ভেসে উঠল। হৈমন্তী সারা মুখে ভয় চাপিয়ে বিরক্তি আর ঘৃণা এসে ভর করল। কারণ লোকটার প্রাক্তন স্বামী ফরহাদ। এই লোকটাকেও প্রচণ্ড ঘৃণা করে। হৈমন্তীর ইচ্ছা করল লোকটাকে খুন করতে। চরিত্রহীন লম্পট। হৈমন্তী দ্রুত উঠে দাঁড়িয়ে কঠিন মুখে বলল, ফাজলামি করছেন আমার সঙ্গে? থাপড়িয়ে গাল ভেঙে দিব বেয়াদব। আমাকে যেতে দিন। ফরহাদের ওষ্ঠে বাঁকা হাসি, কাঙ্ক্ষিত প্রাপ্তির আনন্দ। হৈমন্তী জিজ্ঞাসু চোখে এখনো তাকিয়ে আছে। ফরহাদ হাসিটাকে আরো চওড়া করে বলল, আজ থেকে তুমি আমার সঙ্গে আমার বাড়িতে থাকবে। বউকে ছাড়া আর কতকাল একা থাকবো বলো? হৈমন্তীর গা জ্বলে উঠল ফরহাদের এমন খাপছাড়া কথা শুনে। ডিভোর্স হওয়ার পরে বউ বলতে লজ্জা লাগছে না? হৈমন্তী দাঁতে দাঁত চেপে বলল, তুই সত্যি অমানুষ। লতার প্রেম উবে গেছে। তোর দেওয়া প্রতিটা আঘাত আমার মনে গেঁথে আছে। যদি কখনো মারাও যায় তবুও মনে থাকবে। তোকে ঘৃণা ছাড়া কিছুই করা যায় না। ফরহাদ মন খারাপ করে বলল, ভুলে যাও না কেন সেসব খারাপ অতীত? আমি ভুল করেছিলাম, ক্ষমা চেয়েছি। তোমার উচিত আমাকে ক্ষমা করে সংসার করা। তাছাড়া তোমার আম্মাও চেয়েছে তুমি আমার সঙ্গে থাকো। কুত্তা, তুই এখনই আমাকে দিয়ে আসবি, নয়তো খুন করব তোকে। কিসের ক্ষমা? আমি বিবাহিত, মেয়ে আছে, স্বামী আছে। আমার সংসার ফেলে তোর সঙ্গে থাকবো কেন? এটা একদম ঠিক না হৈমন্তী। আমি জানি ওই মেয়েটা তোমার মেয়ে না। মিথ্যা বলো না। যদিও তোমার মেয়ে বা স্বামী থাকতো তবুও আমার কোনো সমস্যা নেই। ওপর থেকে ঠিক করা তুমি শুধু আমার। ফরহাদের কথাবার্তা শুনে হৈমন্তীর মেজাজ খারাপ হচ্ছে। হাতের কাছে ফুলদানি ছিল, উঁচু করে ওর গায়ে ছুটতে গেল, কিন্তু পারল না। ফরহাদ ছুটে এসে ওকে ধরে ফেলল। হৈমন্তীর সঙ্গে ফুলদানি নিয়ে বেশ ধস্তাধস্তি হলো। শেষমেশ ফরহাদ সফল হলো। হৈমন্তী ক্লান্ত হয়ে বসে ফুফিয়ে কেঁদে ফেলল। ফরহাদ দাঁত বের করে হাসতে হাসতে ওর সামনে বসে বলল, আগের হৈমন্তী কিন্তু এমন ছিল না। আগে কত লক্ষ্মী হয়ে আমার হুকুম শুনতে, আশেপাশে ঘুরঘুর করতে। খুব মিস করি তোমাকে। প্লিজ আগের মতো হয়ে যাও না। খুব ভালোবাসা দিব, বিশ্বাস করো। হৈমন্তীর গা গুলিয়ে উঠল ফরহাদের কথা শুনে। ইবলিশ শয়তানকে হার মানিয়ে দিবে এই লোকটা। হৈমন্তী নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে নিজেকে প্রস্তুত করে ধাক্কা দিয়ে ফরহাদকে দরজার ওপাশে ফেলে দিয়ে দরজা বন্ধ করে ফেলল। ওপাশ থেকে বাধা দিল, কিন্তু হৈমন্তীর সঙ্গে পারল না। ফরহাদ বুঝে ওঠার আগে হৈমন্তী দরজা বন্ধ করে ছিটকিনি আটকে দিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, আমি জানি তুই আমাকে বাড়িতে পৌঁছে দিবি না। যতদিন কেউ আমাকে উদ্ধার করতে না আসবে আমি এই রুমেই থাকবো। সহ্য করতে না পারলে সুইসাইড করব। তবুও তোর কাছে নিজেকে তুলে দিব না। তোর থেকে মৃত্যু ভালো। হৈমন্তী কথাগুলো বলে মেঝেতেই বসে কাঁদতে লাগলো। কাছে ফোনটা ছিল, কিন্তু সেটা কোথায় আছে বুঝতে পারল না। কাঁদতে কাঁদতে হৈমন্তীর চোখ বন্ধ হয়ে আসলো। মেঝেতেই ঢলে পড়ল আর অজ্ঞান হয়ে গেল। দরজার ওপাশে দাঁড়িয়ে আছে ফরহাদ। বেশ কিছুক্ষণ ধরে ধাক্কা দিচ্ছে। হৈমন্তী যে এমন একটা কাজ করবে ওর বুঝতেই পারেনি। মেয়েটার সাহস দেখে ও হতবাক। কিন্তু পাখি কতদিন দানা পানি ছাড়া ঘর বন্দি থাকবে? একসময় না একসময় বাইরে আসতেই হবে। তখন কোথায় যাবে? কথাটা ভেবে ও নিচে নেমে আসলো। বাড়িতে শায়লা বানু ছিলেন, কিন্তু এখন নেই। তাকে সদর হাসপাতালে ভর্তি করে রেখে এসেছে।
আর দেখতে যাওয়া হয়নি। ফরহাদ মায়ের ব্যাপারে একদম উদাসীন। যেই মা সন্তানের খুশির জন্য কতটা ব্যাপরা ছিল, সেই মাকে আজ অনাদর অবহেলায় পড়ে থাকতে হচ্ছে। বিধির লিখন আর পাপের শাস্তি খণ্ডন করার সাধ্য আছে কার? সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছে, তবুও হৈমন্তী বাড়িতে ফিরে আসেনি। জান্নাত মায়ের জন্য কান্নাকাটি করছে, খাওয়া দাওয়া করছে না। হৈমন্তীর ফোন থেকে আরাফাতের ফোনে একটা টেক্সট এসেছে। হৈমন্তী অফিসের কাজে বাইরে যাচ্ছে, কবে নাগাদ ফিরবে বলা যাচ্ছে না। জান্নাতকে দেখে রাখতে। নেটওয়ার্কের সমস্যা, ফোন বন্ধ থাকবে। আরাফাতের কেমন খটকা লাগছে। অরিন আবিরের সঙ্গে কথা বলছিল, হঠাৎ জান্নাতের কান্নাকাটি শুনে জিজ্ঞাসা করলো ও কাঁদছে কেন। হৈমি বাড়িতে নেই ভাইয়া, অফিসের কাজে বাইরে গেছে, কবে ফিরবে জানি না। টেক্সট করেছে কিন্তু ফোন বন্ধ বলছে। মেয়েটা মাকে চাইছে, খুব কেঁদেছে। আমি আসছি, তুই ওকে গেটের কাছে নিয়ে আয়। কাঁদবে তো? কাঁদবে না, তুই এখনই বাইরে আয়। আচ্ছা। আবির ফোন কেটে চোখ বন্ধ করলো। হৈমন্তী মেয়েকে ফেলে অফিসের কাজে গিয়েছে, কিন্তু কিভাবে সম্ভব? মেহুলের নম্বরে বাধ্য হয়ে ফোন দিল। মেহুল ফোন রিসিভ করে ঢোক গিলে বলল, কেমন আছো আবির? আবির ভনিতা রেখে সোজাসুজি জিজ্ঞাসা করলো, তোমাদের অফিস থেকে কাজের জন্য বাইরে গেছে কতজন? কোথায় গেছে? মেহুল অবাক হয়ে বলল, কিসের কাজে আবির? আমাদের এখান থেকে বাইরে কেন কাজে যাবে? অফিসের শাখা আছে, কোনো দরকার থাকলে ওরাই করে দিয়ে থাকে, আমাদের যাওয়া লাগে না। কেন বলো তো? হৈমি এসেছিল অফিসে? এসেছিল, আবার চলেও গেছে। বলল জান্নাত কান্নাকাটি করছে, তাই তাড়াতাড়ি ফিরে গেছে। কেন বলো তো? কিছু না। শোনো। আবির শুনল না, খট করে ফোন রেখে দিয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে পড়ল। সেক্রেটারি জাভেদকে ফোন দিয়ে হৈমন্তীর নাম্বার দিয়ে বলে দিল খোঁজ করতে। মেয়েটা এমনি গায়েব হয়নি, গায়েব করা হয়েছে। নিজের বুদ্ধির তারিফ করতে ইচ্ছে করছে। বেকুবের মতো ভয় পেয়ে ওরে দূরে থাকতে বলে বিপদে পড়তে হলো। মেয়েটা ভালো আছে কি আল্লাহ ভালো জানে। আবির আগে জান্নাতকে নিয়ে আসলো। মেয়েটা ওকে দেখলে বেশ শান্ত হয়ে থাকে। আবির বুঝতে পারছে না কথাগুলো আরাফাতকে বলা উচিত কিনা। পুলিশের সাহায্য নিল, কিন্তু 12 ঘন্টা না হলে কিছুতেই কেস নিতে চাইল না। 1 সেকেন্ড টাইম যাচ্ছে না, আবার 12 ঘন্টা। বিপদের মধ্যে আরেক ঝামেলা। আরশি ঘন ঘন ফোন করছে বাড়িতে ফেরার জন্য। ওর মা বাবা এসেছে, কিসের কথাবার্তা বলবে। আবির সাফ জানিয়ে দিল ফিরবে না, ফোনটা চালু রাখতে হবে। মন খারাপ করে বসে আছে আমেনা বেগম। শরীর ঠিক লাগছে না। বড় মেয়ের বলা কথাগুলো ওনাকে আঘাত করেছে। মেয়েকে সুখে রাখতে গিয়ে কষ্ট দিয়ে ফেলেছে। মেয়েটা মরার মতো বেঁচে আছে। কি করে দিবেন এই পাপের মাসুল? দুটো মেয়ের জীবন উনি নিজে হাতে নষ্ট করেছেন। কথাগুলো ভেবে ওনার প্রেশার হাই হয়ে যাচ্ছে। প্রচুর ঘামছেন, কপালে বিন্দু বিন্দু ঘাম চিকচিক করছে। ফ্যানের বাতাস গায়ে লাগছে না। ছোট মেয়ের জীবনটা উনি তছনছ করেছেন। শুধু ভেবেছেন বড় মেয়ে ভালো আছে, ছোট মেয়েকেও বোনের মতো ভালো থাকতে হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে বড় মেয়েটাই ভালো নেই। যাকে উনি আগে অহংকার ভাবতেন, তাকে এখন বিষাক্ত লাগছে। মা হয়ে কিভাবে সন্তানের এমন সর্বনাশ করেছেন, নিজের ওপরে নিজের ঘৃণা হচ্ছে। বড় মেয়েটা না আসলে তো উনি বুঝতেই পারতেন না ওনার সিদ্ধান্তগুলো কতটা খারাপ ছিল। মেয়ে দুটো দাঁতে দাঁত চেপে মায়ের দেওয়া কষ্ট সহ্য করে বেঁচে আছে, আর উনি চোখে পর্দা টাঙিয়ে ঘুরে বেড়াচ্ছেন। ধিক্কার দিতে ইচ্ছে হচ্ছে। আমেনা বেগমের চোখ ঝাপসা হয়ে আসছে, চারদিক ঘুরছে। শরীর থরথর করে কেঁপে উনি ধপাস করে পড়ে গেলেন। চয়নিকা শাশুড়ির কাছে আসছিল। হঠাৎ শব্দ শুনে দৌড়ে এসে দেখল আমেনা বেগম উল্টে পড়ে আছে। ও চিৎকার দিয়ে সবাইকে ডেকে নিল। রাজীব তাড়াতাড়ি মাকে নিয়ে হাসপাতাল ছুটল। বয়স হয়েছে, হার্ট অ্যাটাক হলে রক্ষা নেই। রক্তাক্ত বটি হাতে দাঁড়িয়ে আছে হৈমন্তী। চোখে আছে নেশা।
এই নেশা যেমন তেমন নেশা না, কাউকে প্রচণ্ড ঘৃণা করে খুন করে ফেলার নেশা। হৈমি দাঁতের সঙ্গে দাঁত চেপে পায়ের আঙুল দিয়ে মেঝেতে আঁকিবুকি করছে। ওর সামনে মরণ যন্ত্রণায় ছটফট করছে ফরহাদ। লোকটাকে আরো কয়েকটা কোপ বসিয়ে দিতে পারলে শান্তি লাগতো, কিন্তু হৈমি এতটা নিষ্ঠুর না। লোকটা মরবে, নিশ্চয়ই মরবে। জেনে বুঝে কোপাকুপি করা ওর সাজে না। হৈমন্তী মনে মনে প্রস্তুতি নিচ্ছে, এখনই পুলিশ আসবে, ওকে ধরে নিয়ে যাবে আর ওর ফাঁসি হবে। মেয়েটার মুখটা দেখতে খুব ইচ্ছে করছে। মানুষ খুন করার মতো মহা পাপটা করতে ওর একটুও বিবেকে বাঁধেনি। ধুকে ধুকে মরার চাইতে একবারে মরে যায় ভালো মনে হচ্ছে, এতে যন্ত্রণা কম হবে। লোকটা ওর জীবনটাকে নরক বানিয়ে ছেড়েছে, শুধু নিজের ছেলেটার জন্য আফসোস হচ্ছে। ছেলেটা যদি বড় হয়ে সব জানতে পেরে ওকে ভুল বুঝে। হৈমন্তী হাতের মুঠো শক্ত করে নিজেকে বোঝালো, ওর তো ফাঁসি হবে, মারা গেলে এসব ভাবা অর্থহীন। ছেলে বড় হয়ে জানবে পশুর মতো অধম পিতাকে ওর মা খুন করে ফাঁসিতে ঝুলেছে। এলোমেলো চিন্তা করে ধূপ করে লোকটার পাশে বসে পড়ল হৈমন্তী। বাড়িতে কেউ নেই। নির্জন ডাইনিং রুমের মেঝেতে দুজন মানব মানবী পড়ে আছে। একজন মৃত্যু পথযাত্রী, আরেকজন তার হত্যাকারী। মানুষে মানুষকে খুন করার মতো পাপ করে ফেলেছে হৈমন্তী। কথাটা মনের মধ্যে বারবার ঘুরপাক খাচ্ছে। মাথার চুলগুলো এলোমেলো হয়ে মুখের উপরে ছিটিয়ে আছে। কিন্তু ও তো খুনটা এমনি এমনি করেনি, নিজের জীবন বাঁচাতে করেছে। লোকটার অপবিত্র হাতের ছোঁয়া থেকে নিজের সম্মান রক্ষা করেছে, এতে ওর কোনো দুঃখ নেই। ও তো চুপচাপ রুমেই পড়েছিল। কিছুক্ষণ আগের ঘটনা। হৈমন্তী রুমের দিকে তাকিয়ে একের পর এক মাদক দ্রব্য নেশাযুক্ত তরল গলায় ঢেলে নিচ্ছে ফরহাদ। আধা ঘন্টার মধ্যে 3 বোতল মদ শেষ করেছে। ভেবেছিল হৈমন্তী নিজ ইচ্ছায় বেরিয়ে আসবে, কিন্তু তেমন কিছু হয়নি। মেয়েটা বের হলো না। ফরহাদ বুঝে গেল মেয়েটা জেদি, ভাঙবে তবু মস্কাবে না। ওকে বাগে পেতে হলে নিজেকেই কিছু করতে হবে। অনেক কিন্তু করে ভেবে শেষমেশ নোংরা একটা বুদ্ধি মাথায় খেলে গেল। চরম উত্তেজনা হাত পা কাঁপাকাঁপি করছে, ঠোঁটে চোখে মুখে দুষ্টু বুদ্ধি খেলা করছে। ফরহাদ একটুও সময় নষ্ট করল না। দরজা ভাঙা কি এমন কঠিন কাজ? পাশে থাকা লোহার রডটা তুলে নিয়ে টলতে টলতে হৈমন্তীর ঘরের সামনে এসে দাঁড়িয়ে পড়ল। কোনো চিন্তা ভাবনা না করে অনবরত দরজায় আঘাতের পর আঘাত করতে শুরু করলো। প্রচণ্ড শব্দ শুনে অচেতন হৈমির জ্ঞান ফিরে আসলো। ও দ্রুত নিজেকে সামলে নিয়ে ভয়ে জড়সড় হয়ে বসল। ফরহাদ এমন কিছু করবে বুঝতে পারেনি। এই ভয়ঙ্কর লোকের হাত থেকে কিভাবে নিজেকে রক্ষা করবে বুঝে উঠতে পারল না। 1 ঘন্টা পরিশ্রমের ফলাফল হিসেবে হৈমন্তীর সামনে দরজা ভেঙে পড়ে গেল। ফরহাদের শরীর বেয়ে দরদর করে ঘাম বয়ে যাচ্ছে। হৈমন্তী দরজার পাশেই ছিল। লোকটা ভেতরে গিয়ে বাঁকা হেসে ওকে ধরতে চাইল। হৈমন্তী রুমের মধ্যে দৌড়াদৌড়ি করতে শুরু করলো। ফরহাদ থাবা দিয়ে ওর হিজাব খুলে নিয়েছে। হৈমন্তী মাথায় হাত দিয়ে বাধা দিতে গেল, ততক্ষণ ও ফরহাদের হাতে বন্দী। লোকটাও চুলের মুঠি ধরে নিজের দিকে ফিরিয়ে দাপট নিয়ে বলল, কিভাবে পালিয়ে বাঁচবি আমার হাত থেকে? ভেবেছিলাম আদর যত্ন করে তোকে কাছে রাখবো, কিন্তু তুই তো ভালো কথার মানুষ না। এমন হাল করব না, তুই মুখ দেখানোর অবস্থায় থাকবি না। এসব তোর ভাইদেরকে দেখিয়ে বলবো তুই ইচ্ছে করে আমার সঙ্গে এসে এসব করেছিস। বুঝতে পারছিস কি বলতে চাইছি? হৈমন্তীর চুলে ব্যথা লাগছে, কিন্তু লোকটার বলা কথাগুলো চাইতে অনেক কম। মানুষ কিভাবে এতটা নীচ হতে পারে ওর ধারণার বাইরে। হৈমন্তী মনে মনে আল্লাহকে স্মরণ করছে। এই কঠিন সময়ে কিভাবে নিজেকে রক্ষা করবে কথাগুলো ভেবে ওর চোখের কোনা বেয়ে কয়েক ফোঁটা পানি বেয়ে পড়ল। ফরহাদ চুল শক্ত করে ধরে নিজের মুখের কাছে টেনে নিয়ে বলল, যত ছটফট করবি ততই কষ্ট পাবি। আপোষে কিছু হলো না। তোর অর্ধনগ্ন ছবিগুলো দেখাবো তোর ভাইদেরকে। এতে কি হবে বলতো? এসবের জন্য তুই না পারবি মরতে, না পারবি আমার থেকে দূরে থাকতে। তোর শেষ ঠিকানা হবে আমার পায়ের কাছে। কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে রাখ। আমাকে তেজ দেখানোর চেষ্টাও করবি না।
বহুদিন অপেক্ষা করেছি, আর না। পেছনে পেছনে ঘুরছি বলে খুব তেজ হয়েছে। এসব নোংরা কথা শুনে হৈমন্তী লোকটাকে ধাক্কা দিল, কিন্তু সরাতে পারছে না। চুলে টান পড়ছে। তাছাড়া ফরহাদ পুরুষ মানুষ, ওর কাছে শক্তিতেও পারবে কিভাবে? যদি হঠাৎ আক্রমণ করা যায় সেটা আলাদা বিষয়। হৈমন্তী ভয় পাচ্ছে, তবুও মুখ কঠিন করে উত্তর দিল, তোর মতো পশুর কাছে এর চাইতে ভালো ব্যবহার আশা করাই যায় না। মেরে ফেলবি তো মেরে ফেল, আমি তোর মতো অধমের কাছ থেকে মুক্তি পাই। আর কতভাবে মারবি আমাকে? হৈমন্তী কাঁদছে। নেশায় বুঁদ হয়ে থাকা ফরহাদের কাছে সেই কান্নার কোনো দাম নেই। ও তো এই মেয়েটাকে নিজের করে পেতে চায়, তার জন্য যা করার ও তাই করবে। যতটা নিচে নামা যায় নেমে যাবে। কথাটা ভেবে ফরহাদ নিজের ডান হাতটা হৈমীর মুখটা আলতো করে ধরল। চুলের গোছা একটু আলগা হয়েছে। ফরহাদ একটু একটু করে হৈমন্তীর মুখের দিকে নিজের মুখটা সরিয়ে আনতে হৈমী ফরহাদের পায়ে শক্ত করে একটা লাথি বসিয়ে দিল। ফরহাদ আগেই টলছিল, তাই এবার আর তাল সামলাতে পারল না। হৈমন্তী ঝড়ের গতিতে বেরিয়ে আসলো। সিঁড়ি পেরিয়ে ডাইনিং রুমে চলে এসেছে, কিন্তু মেইন দরজায় তালা দেওয়া। বাইরে এসে খুব একটা লাভ হলো না। ফরহাদ ততক্ষণে দৌড়ে ওর পিছু ছুটে আসলো। হৈমন্তী পেছনে ফিরে কিছুক্ষণ ভেবে রান্নাঘরের দিকে এগিয়ে গিয়ে কিছু পেল না। খোঁজাখুঁজির পরে একটা ধারালো বটি পেল, সেটাই তুলে নিল হাতে। ফরহাদ ভেবেছিল হৈমন্তীর মতো মেয়ে, আর যাই হোক ওকে কোপ দিতে পারবে না। হৈমন্তীও ভেবেছিল শুধু ওকে ভয় দেখিয়ে পিছিয়ে দিবে, কিন্তু লোকটা ভয় পেল না, ওর দিকে এগিয়ে আসলো। হৈমন্তী পিছিয়ে যেতে যেতে শেষ পর্যন্ত কোপটা ফরহাদের কাঁধ বরাবর বসিয়ে দিল। সঙ্গে সঙ্গে ছেলেটা ফ্লোরে পড়ে গেল। হৈমন্তীর ইচ্ছা ছিল আরো কয়েকবার কোপ দেওয়ার, কিন্তু সাহস করতে পারল না। হাত পা থরথর করে কাঁপছে। কি করবে কিছুই বুঝতে পারল না। বর্তমান হৈমন্তী এক দৃষ্টিতে তাকিয়ে আছে ফরহাদের দিকে। এতদিনের দুঃখ যন্ত্রণার মূল হোতাকে নিজ হাতে শাস্তি দিয়েছে। হৈমন্তী বটিটা পাশে রেখে হাত দুটো ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। হাতে কোনো রক্ত নেই, তবে সাদা পোশাকে ফোঁটা ফোঁটা রক্তের দাগ। ফ্লোরে রক্তের স্রোত। লোকটা মরছে না কেন হৈমন্তী বুঝতে পারছে না, তবে ওর চোখে মুখে বাঁচার জন্য আকুতি। হঠাৎ দরজা ভাঙার শব্দে হৈমন্তী নড়ে চড়ে বসলো, তবে উঠল না, যেভাবে ছিল সেভাবেই বসে থাকলো। আসুক পুলিশ, হৈমন্তী সবাইকে সবটা বলে দিবে। ফাঁসির ভয় পাচ্ছে না হৈমী। দরজা ভেঙে ভেতরে এসে হতবাক আবির। হৈমন্তীর সামনে ফরহাদ ছটফট করছে। মেয়েটা বটি হাতে নির্বাক মুখে বসে আছে। মনে হচ্ছে ওর চোখ দুটো ফরহাদের দিকে আটকে গেছে। এলোমেলো চুলগুলো পিঠের উপরে ছড়িয়ে ছিটিয়ে আছে। পোশাকের ঠিক নেই, আবার চোখ বন্ধ করে নিল। বিষয়টা বুঝতে ওর কয়েক সেকেন্ড লাগলো। মেয়েটার গায়ে ওড়না নেই। আবির দ্রুত গিয়ে হৈমন্তীর হাত থেকে ধারালো অস্ত্রটা ফেলে দিয়ে ওকে নিজের সঙ্গে জড়িয়ে ধরল। হৈমন্তী প্রতিবাদ করল না, চুপচাপ আবিরের বুকের সঙ্গে মিশে থাকলো। মনে হচ্ছে মেয়েটার কোনো আবেগ অনুভূতি নেই। চোখের পাতা পর্যন্ত নড়ছে না। দূরে দাঁড়িয়ে আছে জাবেদ, ওর চোখে বিস্ময়। হৈমন্তীকে এভাবে দেখবে আশা করেনি। আবির হৈমন্তীকে দাঁড় করিয়ে জাবেদকে ইশারা করে ডেকে নিয়ে বলল, দ্রুত ব্যবস্থা করো, প্রমাণ যেন না থাকে। জাবেদ মাথা নাড়িয়ে বলল, মনে হচ্ছে মরেনি, কাঁধে লেগেছে, হাসপাতালে নিলে বাঁচানো যাবে, তবে পরে সমস্যা হতে পারে। কি করব? সদর হাসপাতালে না, ওকে প্রাইভেট ক্লিনিকে নাও। বিষয়টা একদম গোপন রাখবে, পরে ভাবা যাবে ওকে দিয়ে কি করব। দ্রুত করো জাবেদ, আমি আসছি। আবির আর অপেক্ষা করলো না, দ্রুত হৈমন্তীর হাত ধরে টানতে টানতে বেরিয়ে আসলো। মেয়েটার পায়ের সঙ্গে পা লেগে যাচ্ছে, তবুও আবির শুনছে না। সিনেমার মতো কোলে নিয়ে দৌড় দিতে পারলে ভালো হতো, কিন্তু সেটা সম্ভব না। আবির ওকে গাড়িতে বসিয়ে নিজেও বসে পড়ল। আপাতত মেয়েটাকে স্বাভাবিক করতে হবে। অতিরিক্ত রক্ত দেখে ভয় পেয়েছে। আবির অবাক হচ্ছে, একটা মেয়ে কতটা নিরুপায় হলে ধারালো অস্ত্র দিয়ে নিজের সন্তানের পিতাকে খুন করতে চায়। ভাবতে পারল না।
হৈমন্তী গাড়ির সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করলো। আবির ড্রাইভ করছে আর কিছুক্ষণ পর পর হৈমন্তীর মুখের দিকে তাকিয়ে দেখছে। জাভেদ সিসি ক্যামেরার ফুটেজ আর হৈমন্তীর ফোনের লোকেশন দেখে জানানোর পরে দুজন মিলে এখানে ছুটে এসেছে। জান্নাতকে ঘুম পাড়িয়ে অফিসের একটা রুমে রেখে এসেছে। রাতে মেয়েটা তেমন সজাগ হবে না, তবুও পাশে একটা লোক রেখে এসেছে। হোটেলে যেতে চেয়েছিল কিন্তু সময় পায়নি, তার আগেই এখানে আসতে হলো। গাড়ি চলছে অফিসের দিকে। আপাতত নিরাপদ স্থান বলতে ওর অফিস ছাড়া কিছু পাচ্ছে না। অফিসের সঙ্গে একটা ফ্ল্যাট আছে, যেটা আবির কয়েকদিন হচ্ছে ঠিক করেছে। আপাতত সেখানে হৈমন্তী থাকবে। আবির ওকে নিয়ে রুমে চলে আসলো। রাস্তায় থাকতে অফিসের সামনে থাকা সিসি ক্যামেরাটা বন্ধ করতে অর্ডার দিয়ে দিয়েছিল। মেয়েটার পোশাকের কথা ভেবে একজনকে একটা কাপড় কিনতে পাঠিয়েছিল, কিন্তু হৈমন্তীর গায়ে সঠিক মাপ জানে না বিধায় শাড়ি কিনে দিয়ে গেছে। এলোপাথারি শাড়ি পরেছে হৈমন্তী। হাত কাঁপছিল, তাই ভালো করে পরা হয়নি। কোনো রকমে জড়িয়ে রেখে মেয়েকে কোলে নিয়ে বসে আছে হৈমন্তী। আবির ওর সামনে বসে এক দৃষ্টিতে হৈমন্তীকে দেখছে। মেয়েটার সঙ্গে কথা বলা উচিত, কিন্তু কি দিয়ে শুরু করবে বুঝতে পারছে না। হৈমন্তী নিজ থেকে কিছুই বলছে না, মেয়েকে বুকের সঙ্গে জড়িয়ে ফুফিয়ে ফুফিয়ে উঠছে। চোখ দিয়ে পানি ঝরছে আর মাঝে মাঝে নিজের হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। আবির আর চুপ থাকতে পারল না, ব্রুকুসকে বলল, শয়তানের মরণ নেই। এত হাত দেখার কিছু হয়নি, বেঁচে আছে এখনো, মরবে না। হৈমন্তী অবাক চোখে আবিরের দিকে তাকালো। আবির চোখের পাপড়ি নেড়ে বলল, অবাক হওয়ার কিছু হয়নি। জাভেদ ফোন দিয়েছিল। একটা কোপে মরার মতো লোক ফরহাদ না, তবে বেশ ভুগবে। চিন্তা করো না, ওকে বাঁচতেও দিব না, আবার মরতেও দিব না। ভেবেছিলাম সেবারের ধোলাই খেয়ে মাথা থেকে ভূত নেমে গেছে। ভেবো না, আমি সব সামলে নিব। হৈমন্তী কিছু বলল না। ফরহাদের বলা প্রতিটা কথা ওর মনের মধ্যে গেঁথে গেছে। লোকটা মরলেই ভালো হতো। ঘৃণা হচ্ছে নিজের উপরে। 2 মাস ওই লোকটার সঙ্গে কিভাবে ছিল আল্লাহ ভালো জানে। চোখ দুটো জ্বলছে, পেটে দানা পানি পড়েনি। আবির বাইরে থেকে খাবার নিয়ে ওর সামনে রেখে বলল, খেয়ে নাও। তোমার নাম্বার থেকে আরাফাত ভাইয়াকে টেক্সট করা হয়েছিল, তুমি অফিসের কাজে বাইরে যাচ্ছ। জান্নাত কান্নাকাটি করছিল, তাই ওকে নিজের কাছে নিয়ে এসেছি। আমার সন্দেহ ছিল, তাই মেহুলের থেকে জানতে পারলাম তুমি কোথাও যাওনি। তারপর খোঁজ নিয়ে বুঝলাম ফরহাদের কাজ। হৈমন্তী ছলছল চোখে বলল, লোকটা খুব নোংরা, আমাকে বাজে বাজে কথা বলছিল। বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে এসব করিনি। ও আমার সঙ্গে জোর জবরদস্তি করছিল, বলছিল আমার খারাপ ছবি তুলে ভাইয়াদেরকে। আবির ব্রুকোসকে মুঠো শক্ত করে বলল, যা হয়ে গেছে সেসব বলে কি লাভ, ভুলে যাও তোমার সঙ্গে কিছু হয়েছিল। আবির খাবার রেখে বাইরে বেরিয়ে গেল। দরজা ধপাস শব্দ করে বন্ধ হয়ে গেল। হৈমন্তী আরেক দফায় হু হু করে কেঁদে উঠল। কপালে দুঃখ ছাড়া সুখের দেখা কি কখনো মিলবে না? এত কিছুর পরেও কেন দুঃখ ওর পিছু লেগে আছে কে জানে। হৈমন্তীর মনে প্রথমবার ভয় করে উঠল, আবির কি ওকে ভুল বুঝলো? আবির তো ভাবতেই পারে লোকটা ওর সঙ্গে খারাপ কিছু করছে। কথাটা ভেবে অস্থির হয়ে উঠল। খাবার মুখে যাচ্ছে না। কয়েক মিনিট পরে আবির হন্তদন্ত হয়ে ভেতরে এসে বসলো। চুপচাপ প্যাকেট থেকে খাবার নামিয়ে হৈমির সামনে এসে বসলো। হৈমন্তী বুঝতে পারল না আবিরকে কথাটা কিভাবে বলবে। ওর ধ্যান ভাঙল চোখের সামনে খাবার দেখে। আবির ওর মুখের সামনে ভাত মেখে ধরে রেখেছে। হৈমন্তী উপায়ান্তর না দেখে মুখে পুরে নিয়ে ফিসফিস করে বলল, লোকটা আমার সঙ্গে অসভ্যতামি করতে চেয়েছিল কিন্তু পারেনি। আমি ওকে কাছে আসতেই দেইনি। যখনও আবির চোখ বড় বড় করে ধমক দিয়ে বলল, শুনতে চেয়েছি। বারবার সেই এক কথা। হৈমি, আমি নাবালক না, বুঝি সব। তাছাড়া আমাকে তুমি অল্প বয়সী ছেলে ছোকরা পেয়েছ। আমার বিশ্বাস এতটা ঠুনকো না।
এসব বাজে বাজে চিন্তা আমি ভাবতেও পারি না। পরিস্থিতি বোঝার ক্ষমতা আবিরের আছে। শোনো, পৃথিবী বড়ই কঠিন জায়গা। ভালো থাকার ইচ্ছা না থাকলে ভালো থাকা যায় না। তুমি কখনো চেষ্টা করেছো বলে তো মনে হয় না। চেষ্টা করো ভালো থাকার আর আশেপাশের মানুষকে ভালো রাখার। খেয়ে চুপচাপ ঘুমিয়ে যাবে, আমার কাজ আছে। আবির একদমে কথাগুলো বলে থামলো। হৈমন্তী আর কথা বলল না, চুপচাপ খেয়ে জান্নাতকে নিয়ে বিছানায় চলে গেল। আবির সব গুছিয়ে নিয়ে ল্যাপটপ হাতে নিয়ে বাইরে বের হলো। মাথায় নানা রকম চিন্তা ঘুরছে। ফরহাদ কি আসলে ওর বাবার খুনি? ফরহাদ তো শুধু হৈমন্তীকে চেয়েছিল, তাহলে ওর বাবাকে মারার পেছনে ওর কি স্বার্থ ছিল, তাও আবার ওর বাড়িতে গিয়ে? বন্ধুরা, এই পর্বের সমাপ্তি এখানে। গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।